ইরান যে অ্যাক্সিডেন্টের কথা বললেন, 2টা হেলিকপ্টার ফিরে আসলো, একটা আসেনি। অ্যাক্সিডেন্ট, তাকে তো অ্যাক্সিডেন্ট বলে। 1000টা প্লেন গেল, তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলো। এখন পূর্ব নির্ধারিত ভাবে বলে দেওয়া যাবে কি যে এখানে ইচ্ছা করে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি করা হয়েছে, ওয়েদার জানা যেত। ওয়েদার হঠাৎ করে খারাপ হয়েছে, পার্বত্য অঞ্চল, আজারবাইজানের বর্ডারে, নর্দার্ন ইরান, ওইখানে মাউন্টেনাস, যেমন আপনার নেপালের, ভুটানের কিছু অঞ্চলে বিমান দুর্ঘটনা ঘটলে হবে, সেটাও হতে পারে। ওয়ান স্টেট ফর্মুলা ইসরায়েল চায়, একটা স্টেট, 2 স্টেট না। ওয়ান স্টেট করতে হলে কদিন, 10 বছরের মধ্যেই তো মুসলমানদের, আরবদের ভোটের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং এই গণতন্ত্র তারা চায় না। তারা একটা অ্যাপার্থাইড স্টেট করে রেখেছে, কিন্তু তারা তাদের গ্রাউন্ডটাকে নিশ্চিত করার জন্য গাজাতে যে প্রায় 2.5 মিলিয়ন মুসলমান আছে, ফিলিস্তিনি আছে, এদেরকে তারা বের করে দিতে চায়। ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। সেই জন্য দেখবেন অনেক ইহুদি রাব্বি, অনেক ইহুদি কনজারভেটিভ ইহুদিরা বলছে প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ নিয়ে তারা, আমি টরন্টোতে মার্চ করেছি, ইহুদিরাও, ইহুদিদের ওই স্কাল ক্যাপ পরা প্যালেস্টিনিয়ান ফ্ল্যাগ নিয়ে তারা মার্চ করছে ইসরায়েলের বিরুদ্ধে। তো ইসরায়েল নৈতিকভাবে যুদ্ধটা হেরে গেছে। মৃত্যুটা কি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ইসরায়েল আমেরিকা করেছে কিনা, আমি বলেছি এটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি, কেন ইরানও কাউকে দোষারোপ করছে না। পুরানো হেলিকপ্টার, এটাই প্রথম অ্যাক্সিডেন্ট না। সুতরাং এটা আমি বলেছি। এখন যে দ্বিতীয় প্রশ্নগুলো আপনি করলেন যে ইরান এখন কি করবে নাকি না কি হবে, ইরানের প্রযুক্তি কি হুমকির মুখে? ইরান ইজ ওভাররেটেড মিলিটারি পাওয়ার। দেখেন, এখনকার যুদ্ধের মেইন অস্ত্র হচ্ছে বিমান, এয়ারফোর্স। সমুদ্র যুদ্ধের জন্য নেভির পরে নেভি এবং এয়ারফোর্স ডিপেন্ড করে দেশটা কোথায়। সমুদ্র তীরে যদি থাকে তাহলে নেভির ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, যেমন আমেরিকার নেভি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে এয়ারফোর্স, তারপরে আর্মি। যদিও আর্মি সিনিয়রিটির দিক দিয়ে প্রথম এসছে আর্মি, তারপরে নেভি, তারপরে এয়ারফোর্স। ইরানের এয়ারফোর্স বলে কিছু নাই, মানে তাদের মিসাইল আছে, কিন্তু এই যে ড্রোন গুলো যে তারা ছাড়লো ইসরায়েলের, এই যে এপ্রিল মাসের 18 তারিখে বোধহয়, সবগুলো ড্রোন, সবগুলো আপনার ওই রকেট মিসাইল ওই শূন্যেই তারা ধ্বংস করে ফেললো। কয়েকটাকে যেতে দিল, আমেরিকা বলেছে যে তোমরা ওই সিভিলিয়ান এলাকায় ফেলবা না, মিলিটারি এলাকায় দিবে না। ইরান তাই করেছে। ইরান আমেরিকার কথা শুনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধটা নিল। এতে ইসরায়েলের এমন কোনো বড় ক্ষতি হয় নাই। তবে ইরানিয়ান জনগণ খুব খুশি যে আমরা ইসরায়েলকে হিট করেছি। আর এখন ইসরায়েল সুতরাং মিলিটারিলি কোনো বিরাট কিছু না। এখন এটা ওভাররেটেড। এবং যে এলাকাটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই দুর্গম, পাহাড়ি ভ্যালির ভিতরে, কুয়াশা ছিল, বৃষ্টি হচ্ছিল, ওই সময় প্লেন আরেকটা হেলিকপ্টার নিয়ে গিয়ে খুঁজে বের করা ঝামেলা। টার্কিশ ড্রোন হয়তো বা ওদের চাইতে সুপিরিয়র, সেটাতে বের করেছে। তবে আমি 16 ঘন্টা লাগতেই পারে ওরকম একটা দুর্গম এলাকায়। ইরান তো একটা বহুত বড় দেশ, এবং চারদিকে মাউন্টেন, প্রচুর পর্বত, পাহাড় পর্বত রয়েছে, জঙ্গল রয়েছে। সুতরাং খুঁজে বের করতে সময় লাগবে, এটাতেও আমি অবাক হব না। এটা আমেরিকাও এরকম হতে পারে, পৃথিবীর যে কোনো দেশেই হতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, শ্রাবণ চৌধুরী, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাসিনা আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথমে তাজহাসুল স্যারের সাথে একটা বিষয়ে ছোট্ট একটু দ্বিমত। আমি ইরানের বিশেষ করে নাজ্জাফ, তেহরান এবং ইস্পাহান এই শহরগুলোতে মোটামুটি যাওয়া হয়েছিল। তো স্যারের যে ভিডিওগুলো দেখেছেন এটা আংশিক, তবে যেভাবে আসলে ওরকম এখনো হয় নাই। হয়তো হ্যাঁ, ইরানের সাথে আমাদের ধর্মীয় বিষয়ে কিছুটা আমাদের মতপার্থক্য আছে অবশ্যই, শিয়া এবং সুন্নির ভিতরে। তবে যতই কিছু বলি না কেন, ইরানের মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরানের যতটা প্রভাব ইসরায়েলের জন্য দেখায়, আপনি হয়তো আপনার কথাগুলো রাইট হতে পারে, আমেরিকার সাথে তাদের একটা আত্মা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু তারপরেও যদি আমরা হিসাব করি, ইসরায়েল কিন্তু তাদেরকে অনেকটা আপনার একটা ভয় পেয়ে থাকে।
মধ্যপ্রাচ্যে ইরান যতটা ইরানকে যতটা না ভয় পায়, এটা কুয়েত বলেন, ইরানের পাশে আমরা কুয়েতে, আমি কুয়েত থেকে বলতেছি, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, ওমান বলেন, দুবাইকে ওরা ইসরায়েল এতটা করে না, এতটা ভয় পায় না যতটা ভয় না পায় ইরানকে। তো আমি মনে করি হোক না এটা মুসলমানদের ধর্মীয় ভিত্তিক আমাদের বিবাদ আছে, এটা ঠিক আছে, কিন্তু তারপর মুসলমান রাষ্ট্র তো, মুসলিম রাষ্ট্র হিসাবে ইরান যতটা ভূমিকা রেখেছে আমার মনে হয় এটা আসলে অনেকটাই আমাদের জন্য কি বল সফল কাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দুর্ঘটনাটা, এটা আসলে আমি দুর্ঘটনা বলতে চাচ্ছি না, এই জন্যই আমার এখানে 3টি প্রশ্ন আছে। একজন রাষ্ট্রপ্রধান যে হেলিকপ্টারে যাবে, এই হেলিকপ্টারটা কি আহ, যাওয়ার পূর্বে তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা গোয়েন্দা বাহিনী এটা কি তাদের পরিস্থিতি, আবহাওয়া সবকিছু যাচাই করেন নাই? আর যদি করেই থাকেন কেন বাকি 2টা হেলিকপ্টার নিরাপদে আসছে, প্রেসিডেন্টের হেলিকপ্টারটি কেন আপনার দুর্ঘটনায় হতে গেল? আর যে দুর্ঘটনা হবে বা এমন ত্রুটিপূর্ণ হেলিকপ্টার কেন প্রেসিডেন্টকে দেওয়া হলো? বাকি 2টা হেলিকপ্টার মোটামুটি ভালো ছিল। আর ইভেন একজন প্রেসিডেন্ট যাবে, ওখানে নিশ্চয়ই এদের আগে থেকেই পরীক্ষা নিরীক্ষা, যান্ত্রিক ত্রুটি আছে কিনা, আবহাওয়া কেমন হবে, সবকিছু তো মনিটরিং করার কথা ছিল। তাহলে এখানে আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা যে আহ, এই ধরনের তাদের সাথে কোনো যোগসাজশ করে করেছে কিনা, এটা আমার কাছে খুব একটা সন্দেহজনক হচ্ছে, এটা আপনার সন্দেহজনক হচ্ছে সন্দেহ। আমার। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাজহাসমি স্যার, আপনি হ্যাঁ এই বিষয়ে বলবেন। আর তাছাড়া আরেকজন দর্শক আপনার কাছে প্রশ্ন করেছে, দুটো প্রশ্ন আমি একসাথে দিয়ে দিই আপনাকে। ডক্টর তাজহাসমি স্যার, ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা একটু বলবেন স্যার, যেটা ভূরাজনৈতিক ভাবে বা অন্য কোনো ভাবেই, যেভাবেই হোক। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিচ্ছি। বাংলাদেশের উপরে কোনো প্রভাব পড়বে না। এখনো পড়ছে ইরানের সঙ্গে আমাদের যে সম্পর্ক এমন কিছু না, ডিপ্লোম্যাটিক টাই আছে। ইরানের যে প্রেসিডেন্ট হবে, প্রধান, তাদেরকে আমরা ডিল করে মেইনলি আয়াতুল্লাহ খামেনি। হি ইজ দ্য সুপ্রিম বস। প্রেসিডেন্ট কে হচ্ছে না হচ্ছে, বাংলাদেশে মনে করেন শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় অন্য কেউ প্রেসিডেন্ট হলে এমন কিছু আসবে যাবে না, হাসিনা চলে গেলে হয়তো পরিবর্তন আসবে। সুতরাং এই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো ব্যাপার আমি মনে করি না কোনো পরিবর্তন হবে। দ্বিতীয় যে প্রশ্নগুলো উনি করেছেন যে ইরান, নিশ্চয়ই কুয়েত, দুবাই, কুয়েত, ইউএই বা সৌদি আরবকে ভয় পাবার মতো কারণ ইসরায়েলের নাই, কারণ তাদের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে। তাদের সঙ্গে আমেরিকার মাধ্যমে, আমেরিকা আর কুয়েত, সৌদি আরবিয়া, বাহরাইন, এরা সবাই একই গোয়ালের গরু, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এবং ইরানের এটা ট্রাম্প কার্ড, ইরানের সঙ্গে কোনো ইরানের বর্ডার নেই, কিন্তু জনগণকে শাহের আমল থেকে আমেরিকার বিরুদ্ধে যে রাগ, ওইটাকে আয়াতুল্লাহ খোমেনি ক্যাপিটাল করেছেন। আমেরিকা হচ্ছে শয়তান এবং তার দোসর হচ্ছে ইসরায়েল। এই দুটোকে দিয়ে জনগণকে একতাবদ্ধ করা হয়েছে। এটা একটা পলিটিক্যাল স্টান্ট যে আমরা জেরুজালেম মুক্ত করে মসজিদুল আকসাতে নামাজ পড়ব। ইরানের বিপ্লবের 40 বছর হয়ে গেছে, হ্যাঁ, কিছু হয় নাই, কিন্তু এখনো তারা 44 বছর চলছে, কোন রকম ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধ ইরান করেনি। মুখে মুখে দুজনের খুবই বাকযুদ্ধ হচ্ছে, মাঝে সাঝে ওই এমবাসিতে বোম আপ করেছে, এটা এমন কিছু না। তো ইরান, আপনারা বলতে পারেন যে ইসলামিক একটা বিপ্লব হয়েছে, এখন কতটা ইসলামিক সেটা সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইরানিয়ান ইতিহাস আমি পড়েছি এবং পড়িয়েছি 30 বছর 40 বছর। সুতরাং আমি যতটুকু জানি ইরানে এমন কোনো পরিবর্তন হঠাৎ করে আসবে বা এই বিপ্লব ইসলামিক বিপ্লব না বলে বলতে পারেন রিপাবলিকান রেভলিউশন হয়েছে। রাজতন্ত্রের জায়গায় একটা প্রজাতন্ত্র গঠিত হয়েছে ইরানে, এবং জনগণের ক্ষমতা আগের চেয়ে বেড়েছে নিশ্চয়ই। মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, লোয়ার ক্লাসের লোকজন, গ্রামের লোকজন যারা একেবারে মার্জিনালাইজ ছিল, তারা শহরে আসছে, চাকরি বাকরি করছে। ওইদিকে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি হয়েছে ইরানে গত 44 বছরে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইরান একেবারে পরিবর্তিত হয়ে একটা ডেমোক্রেসি হবে এটাতে আমি বিশ্বাস করি না। এবং ইরান যে অ্যাক্সিডেন্টের কথা বললেন,
দুইটা হেলিকপ্টার ফিরে আসলো, একটা আসেনি। অ্যাক্সিডেন্ট, তাকে তো অ্যাক্সিডেন্ট বলে। 1000টা প্লেন গেল, তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলো। এখন পূর্ব নির্ধারিত ভাবে বলে দেওয়া যাবে কি যে এখানে ইচ্ছা করে যান্ত্রিক গোলযোগ সৃষ্টি করা হয়েছে, ওয়েদার জানা যেত। ওয়েদার হঠাৎ করে খারাপ হয়েছে, পার্বত্য অঞ্চল, আজারবাইজানের বর্ডারে, নর্দার্ন ইরান, ওইখানে মাউন্টেনাস যেমন আপনার নেপালের ভুটানের কিছু অঞ্চলে বিমান দুর্ঘটনা ঘটলে হবে, সেটাও হতে পারে। আপনি যেটা বলেছেন ইসরায়েল তার কোনো এজেন্টকে দিয়ে এটা ঘটিয়ে থাকতে পারে, সেটাও হতে পারে। আমাদের কাছে হয়তো কোনোদিনই এটা ক্লিয়ার হবে না। তবে ইরান স্বীকার করছে না যে ইসরায়েল মেরেছে, কেননা তাতে তাদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায়। ও তাহলে ইরান এত ভালনারেবল, একবার ওদের জেনারেলকে আমেরিকা মেরে ফেললো, কি নাম ওনার, 4 বছর আগে তো মারলো। তো এখন এবারে ইরানের প্রেসিডেন্ট কাসেম সোলাইমানিকে মারলো। এখন একে এই ইব্রাহিম রইসিকে যদি ইসরায়েল মেরেও থাকে, সেই প্রমাণ থাকলেও ইরান সেটা মুছে টুছে দিয়ে বলবে না 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 ইসরায়েল করেনি। কেননা এম্বারাসমেন্ট তো, যে তোমরা তাহলে পেপার টাইগার, তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমাদের ওখানে ইসরায়েল বা আমেরিকা যে কোনো সময় ঢুকে তোমাদের প্রেসিডেন্টকে পর্যন্ত হত্যা করে ফেলতে পারে। এম্বারাসিং সিচুয়েশন। ডোনাল্ড লুইয়ের বাংলাদেশের সফরের সঙ্গে গাজার যুদ্ধের বিন্দুমাত্র সম্পর্ক নেই। ডোনাল্ড লু এখানে মূলত এসেছে আমেরিকান ইনভেস্টররা তাদের টাকার লভ্যাংশ তারা নিতে পারছে না, পয়সার জন্য এসছে। যেদিন পিটার হাস এই বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, বাংলাদেশ ব্যাংকে ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে, আমেরিকা একটু উদ্বিগ্ন যে আমরা ইনভেস্ট করলাম বিলিয়ন বিলিয়ন ডলার, এগুলো কি হবে। আমেরিকা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী। সুতরাং আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে, যেটা আমি সবসময় বলি, পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক সম্পর্কই বাণিজ্য সম্পর্ক, ট্রেড রিলেটেড, অর্থনৈতিক। আপনার দেশ থেকে আমি কি পাবো, কি আমদানি করতে পারবো, বা কি কাঁচা মাল আছে, বা কি ডেভেলপ করতে পারবো, ইনভেস্ট করতে পারবো, এটাই। আপনার দেশ আমার ভালো লাগে বলে আমি অ্যাম্বাসেডর পাঠাবো। ব্রাজিলের সঙ্গে মনে করেন বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, এটা বাংলাদেশে হয়েছে। ব্রাজিল আর্জেন্টিনায় বাংলাদেশের কূটনীতিবিদকে পাঠানো হয়েছিল কাউকে চাকরি দেওয়ার জন্য, কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিলে বাংলাদেশের কোনো এমবাসি খোলার কোনো কারণ নেই, ওদের সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য নেই। সুতরাং আমেরিকা ব্যবসা বাণিজ্যের জন্য এসছে, সব দেশই তাই করে। গাজার সঙ্গে এই সম্পর্কটা খুবই সুদূর পড়া হতো। তবে এই ফাঁকে আপনি যে বললেন ইসরায়েলের গাজার কথা, আমি এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে ইসরায়েল এই যে গাজায় যে যুদ্ধ করছে, ভবিষ্যৎ কি। ইসরায়েল এর অপশন খুব লিমিটেড। ইসরায়েলের টোটাল পপুলেশন যদি দেখেন প্রায় 14 মিলিয়ন, মানে 14 মিলিয়ন মানে 1,40,00,000। 1,40,00,000 দেশের 72 লক্ষের মতো লোক হচ্ছে ইহুদি, আর প্রায় 68 লক্ষের মতো লোক হচ্ছে আরব মুসলমান। মানে আপনার ইসরায়েলের মেইনল্যান্ডে, যেটা 1948 থেকে ইসরায়েল, সেখানে প্রায় 20 লক্ষ মুসলমান থাকে, প্লাস গাজাতে আরো 20 লক্ষ, আর ওয়েস্ট ব্যাংকে 30 লক্ষ, প্রায় 70 লক্ষ মুসলমান। সুতরাং ওয়ান স্টেট ফর্মুলা ইসরায়েল চায়, একটা স্টেট, 2 স্টেট না। ওয়ান স্টেট করতে হলে কয়দিন, 10 বছরের মধ্যেই তো মুসলমানদের বা আরবদের ভোটের সংখ্যা বেড়ে যাবে। সুতরাং এই গণতন্ত্র তারা চায় না, তারা একটা অ্যাপার্থাইড স্টেট করে রেখেছে। কিন্তু তারা তাদের গ্রাউন্ডটাকে নিশ্চিত করার জন্য গাজাতে যে প্রায় 2.5 মিলিয়ন মুসলমান আছে, ফিলিস্তিনি আছে, এদেরকে তারা বের করে দিতে চায়। সেই জন্যই জেনোসাইডাল ওয়ার। তারা 35,000 মেরেছে, দরকার হলে তারা আরো 35,000 মারবে, এবং তাদের টার্গেট হচ্ছে এমন মার দেব, ভয় পেয়ে, জানের ভয়ে এরা গাজা ছেড়ে কোন আরব দেশে বা আমেরিকাতে বা অন্য কোথাও চলে যাবে। সুতরাং এটা হচ্ছে একটা এমন একটা যুদ্ধ, যাতে তোরা চলে যাস, আমরা এখানে ইউরোপ আমেরিকা থেকে আর ইহুদি নিয়ে আসবো। ওটাকে জন মেয়ার বলেছেন যেটা ইট উইল ফেইল। গাজার লোকরা কিন্তু পালিয়ে যাচ্ছে না গাজা ছেড়ে, দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে আসছে, কিন্তু গাজা ক্রস করে তারা ইজিপশিয়ান বর্ডারে গিয়ে তারা কিন্তু
ধর্ণা দেয়নি যে আমাদেরকে নিয়ে যাও, আমরা দেশ ছেড়ে পালাতে চাই। এখন ইসরায়েল এবং